হরি বল হরি বল। চেয়েছিল কৃষ্ণ ভক্ত স্বামী। হ্যাঁ বাবা, এই কদিন আগে মাধ্যমিক পরীক্ষা হয়ে গেল, উচ্চ মাধ্যমিক চলছে। পশ্চিমবঙ্গের কয়েক লাখ ছেলে মেয়ে পরীক্ষা দিচ্ছে। কি বাবা দিচ্ছে তো? হ্যাঁ, এবারে বোধহয় উচ্চ মাধ্যমিক 6 লাখ না 7 লাখ। সব ছাত্র ছাত্রী যারা পরীক্ষা দিচ্ছে তাদের মনে মনে কিন্তু একটা বাসনা অবশ্যই আছে, তা নইলে সে ছাত্র। কি বাসনা বলেন তো? সে প্রতিদিন পরীক্ষা দিতে যায়, পরীক্ষা দিয়েছে, বাড়িতে একাকি বসে বসে ভাবে, মাগো ওমা সরস্বতী, মাগো তুই অন্তত এবারে পশ্চিমবঙ্গের মধ্যে আমাকে ফার্স্ট করে দিস। সবাই মনে মনে ভাবে আমি ফার্স্ট হব, আমি ফার্স্ট হব। কিন্তু সবাই কি ফার্স্ট হতে পারে? পরীক্ষা দেওয়া সে নিরীক্ষক অর্থাৎ পরীক্ষক খাতা নিরীক্ষা করে এই 5-6 লাখ 7 লাখ ছেলে মেয়ের মধ্যে ফার্স্ট হয় কজন? একজন, তাই তো? তেমনি পদ্মা মা আমার চেয়েছিলেন হরিভক্ত স্বামী, কৃষ্ণ বলা স্বামী। হ্যাঁ, প্রায় 14 বছর বয়স হয়েছে, প্রতিদিন কাঁদে, ওগো বৃন্দা দেবী মা, ওগো তুলসী মা, আমার এমন একটা স্বামী দিও যেন তার চরণে বসে বসে তার চাঁদপদে নেমে কৃষ্ণ নাম শুনতে পারি, হরি কথা শুনতে পারি। হ্যাঁ, চেয়েছিল হরিভক্ত স্বামী, কৃষ্ণ ভক্ত স্বামী, হয়ে গেল তার উল্টা কথা। কিরম জানেন? গরিব দুঃখী ব্রাহ্মণ কোথায় পাবে? আর তৎকালে বরপণ দান সামগ্রী দিয়ে তবে বিয়ে দিতে হতো মেয়েদের। ইদানিং একটু কমে গেছে, কদিন আগেও ছিল, ইদানিং একটু কমে, তবু চাহিদা আছে। বাবা দিন রাত ঘুম নেই, মেয়ের চিন্তায় বিয়ে দিতে পারছে না। ঠিক এই মতো সময় যে গ্রামেতে ওদের বাড়ি তার 20-25টা গ্রাম দূরে, সেটাও ছিল ব্রাহ্মণ অধ্যুষিত গ্রাম, সবাই ব্রাহ্মণ, এরাও যেমন ব্রাহ্মণ তারাও ব্রাহ্মণ, সে গ্রামটাও ব্রাহ্মণ। সেই গ্রামে অত্যন্ত সুন্দর দেখতে একটা ছেলে, 22-23 বছরের পূর্ণ যুবক। সেই ছেলেটা, তার নাম হলো মাধব চন্দ্র বন্দ্যোপাধ্যায়। ছেলেটা অত্যন্ত ভালো ছেলে, সারা দিন সে একটা বাজে কথা বলে না, বাজে সঙ্গ করে না, বাজে কর্ম করে না। কিন্তু সন্ধ্যার পরে তার রূপ সম্পূর্ণ আলাদা হয়ে যায়। সন্ধ্যার পরে ওই মাধব কি করে জানেন? একটা সাইজ মতো লাঠি কাটা আছে, তখন তো আর বোম পিস্তল এগুলো ছিল না, ওই লাঠিটা নিয়ে মাধব একাকী ডাকাতি করতে চলে যায়। যার ঘরে যা সঞ্চয় করা থাকে মারতে মারতে অনেকের প্রাণ শেষ করে দিয়ে সব কিছু লুণ্ঠন করে নিয়ে চলে আসে। এই ভয়ে গ্রামের মানুষের যেন ঘুম নেই। একদিন এক বটবৃক্ষের, এই আপনাদের পিচাখালী গ্রামের মধ্যে যে গাছটা, এইরকম গাছের তলায় মাটির বেদি করা আছে, পাড়ার সব বৃদ্ধরা তারা বসে গল্প করছে। করতে করতে এমন সময় একজন বলে উঠলে, আচ্ছা মাধব যে চুরি ডাকাতি করে বেড়ায়, ওর এই চুরি ডাকাতিকে কি করে ছাড়ানো যায় বলতে পারেন? এইভাবে যদি করতে থাকে আমাদের তো ঘরে ঘরে কিচ্ছু সঞ্চয় করা যাবে না। এমন সময় এক 90 ঊর্ধ্ব বৃদ্ধ ব্রাহ্মণ, 90 পেরিয়ে গেছে, তিনি বলে উঠলেন, আমি জানি ওর একটা কাজ করলে মাধব সব ছেড়ে দেবে। বলে কি কাজ? বলে যদি কোন সতী সাধ্বী নারী দেখে ওকে একেবারে বিয়ে দেওয়া যায়, সেই নারীর গুণে গুণান্বিত হয়ে ও চুরি ডাকাতি ছেড়ে দেবে। যেই বলেছে বিয়ে, তখন একজন বলে উঠলে, বিয়েটা দেবে কে? ওর বিয়ের কথা বলবে না, বলতে গেলেই যদি লাঠি পেটা করে প্রাণে শেষ করে। তখন সেই বৃদ্ধ ব্রাহ্মণ বলে উঠলে, দায়িত্বটা আমি নিলাম, আমি ওর বিয়ের ব্যবস্থা করছি। পরের দিন সকালবেলা দূর গ্রামেতে ডাকাতি করতে গিয়েছিল, সকাল হয়ে গেছে, বিষণ্ণ বদনে ফিরছে। ডাকাতি সেদিন করতে পারে, বিষণ্ণ বদনে ফিরছে। আর ওই বৃদ্ধ ব্রাহ্মণ 90 ঊর্ধ্ব বয়ে, তিনি বলে, মাধব
বাবা, মাধবের এই স্বভাব চরিত্রের জন্য না কেউ মাধবের সাথে কথা বলে না। যেই মাধব বলে ডাকা, চমকে উঠেছে মাধব। কাকা বাবু, ও কাকা বাবু, আমায় ডাকছো? বলে পথের মাঝে তুই আর আমি ছাড়া আর অন্য কেউ আছে? শোন না বাবা, যেই বলেছে শোন না, দেখবেন যারা চোর ডাকাত হয় না, দিনের বেলা যেন মনে হয় ভক্তিতে গদগদ। হ্যাঁ, এত ভদ্র ব্যবহার যে বলার মতো না। করে জোরে সে দাঁড়িয়ে, কাকাবাবু বলো বলো, কি হয়েছে? হ্যাঁ, কি বলতে চাইছো বলো। হ্যাঁ মাধব, একটা কথা বলবো, তুই শুনবি? বলো কাকা, কি কথা? হ্যাঁ না, একটা ভালো মেয়ে দেখবো, তুই বিয়ে করবি। যেই বলেছে বিয়ে, যেন মনে হলো বিনা মেঘে শতবর্ষ বে মানুষে করে। চোর ডাকাতের যেমন কথাবার্তা, বিয়েটাকে বিয়ে না বলে বলে বে বে, চোর ডাকাতের বিয়ে মানুষ করে। যেই বলেছে মানুষ করে, সেই সুযোগটাই বৃদ্ধ ব্রাহ্মণ নিয়ে নিলেন। হ্যাঁ রে বাবা, বিয়ে মানুষে করে না, তাহলে তোর বাবাটা, তোর বাবা মানুষ না? তোর মাকে কি বিয়ে না করে নিয়েছিল? যেই বলেছে তোর বাবাটা কি, অমনি নিজেকে সামলে নিয়ে বলে বলে না না না, আমি ঠিক তা বলছি না। আচ্ছা কাকা বাবু, বিয়ে করে একটা মেয়েকে কাঁধে চাপিয়ে আমি তাকে খাওয়াবো কি? রাত্রিবেলা চুরি না করলে যার পেট চলে না, পরের মেয়েকে কাঁধে নিয়ে আমি তাকে কেমন করে খাওয়াবো? বৃদ্ধ ব্রাহ্মণ তখনও বলা শুরু করলে, ওরে মাধব, ওরে মাধব, বিয়ে করলে যেমন একটা টুকটুকে মেয়ে পাবি, তেমনি তুই যদি একবার রাজি হয়ে যাস, নগদ বেশ কয়েক হাজার টাকা তোকে পাইয়ে দেব। শুধু তাই নয়, বেশ কয়েকখানা সোনার গহনা, শুধু তাই নয়, কয়েক বস্তা পিতল কাঁসা দান সামগ্রী। সেই বলেছে টাকা কড়ি গয়না গাটি দান সামগ্রী, মানে মাধবের ভিতরে লোকটা টকবক টকবক করে ফুটে। কাকা বাবু, বিয়ে করলে এত মাল পাওয়া যায়? বলে তুই একবার রাজি হ, রাজি হ, যে কোনো উপায় আমি তোর পাইয়ে দেব। বলে ঠিক আছে, কানা হোক খোঁড়া হোক, বেটে হোক লম্বা হোক, কালো হোক ফর্সা হোক, যাই একটা হলে হবে, শুধু মাল কড়িটা যেন ঠিক মতো আমি পাই। আরে ঠিক আছে। হোমা, ওই বৃদ্ধ ব্রাহ্মণ মাধবের সঙ্গে বিয়ের সম্বন্ধ করলো কার গো? ওই ভক্তি মহিষী পদ্মাবতীর সাথে। পদ্মা তো জানে না তার স্বামী কেমন চরিত্রের মানুষ। বিয়ের দিন ঠিক হয়ে গেল, বিয়ে করতে গেছে মাধব, অপূর্ব দেখতে। পাড়া প্রতিবেশীরা আনন্দে নেচে উঠেছে, সত্য সত্যি আমার পদ্মার কত ভাগ্য, হ্যাঁ, এত রূপের ছাটা, কত সুন্দর ছেলে। ওমা, বিয়ে হয়ে গেল। বিয়ের গানটা না দিনের বেলা করব না, বিয়ে হয়ে গেল। পরের দিন সকালবেলা মেয়ে যখন বিদায় হবে, জয় রাধে জয় রাধে জয় রাধে, তখন বাজে প্রায় সকাল 8:30 9টা। মাধব শুধু চিন্তা করছে কখন আমি মালকড়ি নিয়ে বাড়ি যাব। বরণের পিড়িতে দুজনকে নবপরিণীতা বর বউকে দাঁড় করিয়ে দিয়ে এক মা বরণ করছে। ওমা, অবগুণ্ঠনবতী পদ্মা মা ঘোমটার ভিতর থেকে শুধু তার বাবাকে খুঁজছে, মা তো নেই। যেসব মায়েরা বসে গান শুনছে, বলুন না, জন্মাবার পর থেকে যেখানে আপন করে বড় হলেন, যেদিন স্বামীর ঘরে যেতে হয় সেদিন কেমন হৃদয়টা ফেটে চৌচির হয়ে যায়। দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছে, আমার মা তো নেই, আমার বাবা কোথায়, আমার বাবা কোথায়। হঠাৎ দেখতে পেল পদ্মাবতী
ঘরের বারান্দায় একটা খুঁটি জড়িয়ে ধরে যেন এক খণ্ড শ্রাবণের মেয়ে, শুধু একটু আঘাতের অপেক্ষা, আঘাত পেলেই গল গল করে গলে একবারে জল হয়ে যাবে। ছোট ছোট 14 বছরের মেয়ে ছেলে বুঝলে না, শুনলে না, আকুল প্রাণে ব্যাকুল হয়ে ডাক দিলে, বাবা আমার বাবা, বাবা গো। যেই বাবা বলে ডাকা, পাগলের নেই উন্মাদের নেই, বাবা ছুটতে ছুটতে যে পদ্মাবতীকে বুকে আঁকড়ে করে জড়িয়ে ধরেছে। বাবা তুমি আমায় বিদায় দেবে না বাবা? পদ্মা রে, জগতে যত পিতামাতা আছে প্রত্যেককে যে বিদায় দিতে হয়, আমি তোর কাছে কিছু চাই না, কথা দে তুই তোর স্বামীর ঘরে চলে যা। ওই স্বামীর ঘরে যখন আমি দেখতে যাব, তোর যেন হাসি মাখা মুখটা আমি দেখতে পাই। বিদায় বেলা জানি না জীবনে কবে হবে দেখা, জানি না জীবনে বিদায় নিয়ে মা আমার চলে গেলেন। স্বামী চলেছে আগে আগে, পদ্মাবতী চলেছে পাছু পাছু।
ও বাবা, মা শুধু মনে মনে ভাবছেন আমার স্বামী নিশ্চয়ই কৃষ্ণ কথা বলে, হরি কথা বলে। এই চিন্তা করে 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 ঠিক মাধবের দুয়ারের কাছে, এই বউ, এই বাচ্চা, এইটা আমার বাড়ি। প্রথম কথা, হ্যাঁ, এমন ভাবে চিৎকার করে বলেছে, এই বউ, এই পদ্মা, এইটা আমার বাড়ি বলি গট 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 করে বাড়ির মধ্যে প্রবেশ করেছে। হরি বল, হরি বল। পদ্মাবতী মা গো, ও মা পদ্মাবতী মা দরজার সামনে দাঁড়িয়ে অবগুণ্ঠন ঘোমটা দেওয়া অবস্থায় শুধু ইতি উতি খুঁজছে, আমার মা কোথায়, আমার মা কোথায়, আমার মা কোথায়। ও মা কোন মাকে খুঁজছে গো? তুলসী মাকে। বাড়ির সামনে তুলসী তো থাকার কথা। ভালো করে লক্ষ্য করো, তুলসী কোথায় জন্মায় না, ভালো করে লক্ষ্য করো। যেখানে তুলসী বসাবেন সেখানেই তুলসী গাছ বেঁচে যাবে। শুধু জগৎ মাঝে একটা জায়গায় বাঁচে না, কোথায় বলেন তো? গোভাগ। তাই শাস্ত্রকার বললেন, যে বাড়িতে তুলসী নাই সে বাড়িটা ভাগার সম। মা পদ্মাবতী মা আমার খুঁজছে, মা গো তুমি কোথা, কোথা তুমি, কোথা নিয়ে বলো বলো মা, এ কোথা নিয়ে বলো না, এ তুমি আমায় কোথায় নিয়ে এলে? আমি তোমায় খুঁজে পাচ্ছি না কেন? এদিকে মাধব বাড়ির মধ্যে প্রবেশ করে পিছন পানে তাকিয়ে দেখে নতুন বউটা ভিতরে ঢোকে। সেখানে এই পদ্মা, এই বউ, বউ বউ করতে করতে সদর দুয়ারে এসে দেখে নতমস্তকে করজোড়ে চোখের জলে বুকের পাটা ভেসে যাচ্ছে। অমনি হাত দুটো ধরেছে, আরে এই বউ, আমাকে কি তোর পছন্দ হয়নি? আমার এই ঘর বাড়ি কি তোর পছন্দ হয়নি? তাই তুই কাঁদছিস? না 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 না, অমনে কথা বলো না, বলো শ্বশুরের ভিটে প্রতিটা নারীর কাছে যে স্বর্গ সম। কি গো মা, কথাটা ঠিক বললাম কি? শ্বশুরের ভিটে প্রতিটি নারীর কাছে স্বর্গ সম। স্বামী গো, তুমি আমার ইহকাল পরকালের দেবতা। কে বলেছে তোমাকে আমার পর? তাহলে তুই কাঁদছিস কেন? ও মা পড়ে যাবে, ও মা ঘুমাচ্ছে তো বুঝতে পারছি, কিন্তু ফট করে পড়ে গেলে কোমর বুকে লেগে যাবে। শুয়ে পড়ুন, শুয়ে পড়ুন, শুয়ে পড়ুন। ঘুমিয়ে পড়েছেন, শুয়ে পড়ুন। হরি বল, হরি বল, হরি বল। কি করলেন? বলে উঠলেন, তাহলে তুই কাঁদছিস কেন? স্বামী গো বলো না, আমি কাকে খুঁজছি জানো? সকাল বেলা স্নান করে এসে দেব কার চরণে জল, সন্ধ্যার সময় সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে কার চরণে জানাবো সংসারের মঙ্গল কামনা। কার কথা বলছি? আমার সেই বৃন্দে ঠাকুরানী মা, আমার তুলসী মা কোথায়? হায় মা, এতক্ষণ তুই তুলসী খুঁজছিস? হ্যাঁ, ওরে ওই তুলসীর উপর আমার যত রাগ ক্ষোভ। আমার মাও তোর মতো ভালোবাস। আমি মনে মনে ভাবতাম, মা তুমি শুধু চোখ দুটো বন্ধ করো, তোমার তুলসীর ব্যবস্থা করে তবে আমি শুনবো। মা যেদিন মারা গেল, মায়ের শবদেহটা নিয়ে শ্মশানে গেল। শ্মশানে গিয়ে দাহ করে তীর বেগে ছুটতে ছুটতে এলাম। মা আমি যাচ্ছি, তো আমার তুলসীর ব্যবস্থা করে তবে শোনো। উপরে আমি পুকুরের জলে ফেলবো। জানিস জানিস পদ্মা, এসে যেই গোড়াটা ধরতে গেছি না, তুলসীটা উপড়াবো বলে, ওই মৃতপ্রায় তুলসীর ভিতর থেকে যেন আমার মায়ের মরা মুখটা ভেসে উঠে বলে উঠলে, মাধব রে
তুই আর যাই করিস, আমার এই সাধের তুলসীকে তুই আঘাত করিস না। তুলসীকে যদি আঘাত করিস, আমি যত দূরে থাকি না কেন, আমি যে এতটুকু শান্তি পাবো না। জানিস পদ্মা, ওই তুলসী আর উপড়ানো হয়নি। দুঃখে, ক্ষোভে, রাগে আমি ঠিক করলাম তুলসী আমি একবার নয়নে দেখবো না, চোখে দেখবো না। তাই ঘরের দরজাটা উল্টো দিকে করে নি। মায়ের বসানো তুলসীটা এখন সেই ঘরের কানাচে বেঁচে আছে কিনা জানি না, তবে পারিস তো তুই গিয়ে খুঁজে দেখ। যেই বলা পদ্মাবতী মা আমার নূতন সংসারে প্রবেশ না করে পাগলিনী হয়ে ঘরের কানাচে গিয়ে ঝোপ জঙ্গল হয়ে গেছে, সেই ঝোপ জঙ্গলের মাঝে গিয়ে খুঁজছে, মা তুমি কোথা, মা তুমি কোথা, মা তুমি কোথা। খুঁজতে খুঁজতে যেই তুলসী গাছটাকে পেয়ে গেছে, তুলসীর গোড়াটাকে ভালো করে পরিষ্কার করে অমনি গোড়াটাকে জড়িয়ে ধরেছে। ও গো বৃন্দে ঠাকুর রানী, আমার মিনতি ধরে ঠাকুর রানী, আমার মিনতি ধ্বনি আমার রে নরে ধরে আমার স্বামী যেন বারে কৃষ্ণ বারে, স্বামী যেন বারে কৃষ্ণ স্বামী যেন বারে কৃষ্ণ বলে, স্বামী যেন বারে কৃষ্ণ বলে। তোমার চরণে আমার এই মিনতি, চরণে তোমার চরণে আমার এই মিনতি, ওগো চরণে আমার স্বামী যেন বারে কৃষ্ণ বলে, চরণে
হতে চাই না। ওরে যাবে যেন কৃষ্ণ বলে রে চরণে আমার এই মিনতি। সবে যেন কৃষ্ণ বলে। আমি ধন চাই না, জন চাই ও না। সবে সবে যেন আমার কৃষ্ণ বলে। বিষয় চাই না, বৈভব চাই না। আরে সবে যেন আমার কৃষ্ণ বলে। তোমার চরণে আমার এই মিনতি। আরে সবে যেন আমার কৃষ্ণ বলে। আমার চরণ ছাড়া আর করুণা। ওরে যাবে যেন কৃষ্ণ বলে চরণে শরণ নিলাম। আরে সবে যেন কৃষ্ণ বলে। ওই চরণে শরণ একবার নিতাই গৌর। ওরা রে জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। মা নূতন করে প্রস্তুতি নিচ্ছে যে আমার স্বামী দুর্ধর্ষ ও কোনোদিন কৃষ্ণ কথা বলবে না, প্রতিদিন ডাকাতি করতে চলে যায়। আর মা পদ্মাবতী ওই তুলসী তলায় গিয়ে পড়ে পড়ে কাঁদে, মাগো তুই একবার কৃপা করে আমার স্বামীকে কৃষ্ণ কথা বলা, হরি কথা বলা। ওমা দেখতে দেখতে 1 মাস কেটে গেছে। প্রতিদিন স্বামী চলে যাওয়া থেকে সকাল পর্যন্ত এই তুলসী তলায় পড়ে পড়ে কেঁদে কেঁদে প্রায় দিন তুলসী তলায় অজ্ঞান হয়ে পড়ে থাকে। ডাকতে ডাকতে ডাক এমন স্তরে পৌঁছে গেছে, ওমা ডাকার মতো ডাকলে ভগবানকে তার উত্তর দিতে হবে, হবে, হবেই হবে না। ভগবানকে ভক্ত ডাকলে যদি ভগবান না উত্তর দেয়, সাড়া দেয়, ভক্তবাঞ্ছা কল্পতরু হরির নামে কালিমা লেপন হয়ে যাবে না। আমরা ডাকতে জানি না বলে তাই আমাদের অনুভূতির বাইরে। কিন্তু যারা যেসব ভক্ত, ওই অনেক গাইয়েরা বলে বেড়ায় সাধারণ ভক্তদের দেখে যে আপনারা কই সাত্বিক পথে ধাবিত হননি, আপনারা হয়তো তেমন ভক্ত নয়। না, আপনাদের মধ্যে যারা আজকে বসে গান শুনছেন তাদের মধ্যে যে পরম বৈষ্ণব নাই তার কোনো গ্যারান্টি নাই। ভেতরে 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 কারা তৈরি হয়ে বসে আছে সেটা উপর থেকে দেখে কোনোদিন বোঝা যায় না গো। হাতে কাম মুখে নাম, সেটাই হলো বৈষ্ণব প্রধান। ভালো করে লক্ষ্য করুন, তিলক সেবা করলে, শিখা রাখলে, নিরামিষ খেলে বৈষ্ণব হওয়া যায় না। আচ্ছা বাবা, আমা তখন আমি এ পথের প্রতীক হইনি জানেন। সেদিন ছুটি ছিল, রবিবারের দিন, দুপুরবেলা খেয়ে শুয়ে আছে, সবে শুয়েছি। আর এক বাবাজি এসে বলে উঠলেন, গৈরিক গেরুয়া পছন্দ করা, মা দুটো ভিক্ষা দে। আমার স্ত্রী তো সাধু দেখে তাড়াতাড়ি করে গোটা কত চাল আর একটা আলু নিয়ে দিচ্ছি। না, আমি এসব নেব না। বাবা আপনি কি নেবেন? টাকা দেন। তা আমার স্ত্রী ঘরে ঢুকে বলছে, হ্যাঁ গো কত টাকা দেব? আরে দাঁড়াও, দেবে, তোমার যা মনে বাসনা থাকে তাই দেবে। আমি একবার বাবাজিকে দর্শন করি, গিয়ে বলে উঠলাম, বাবাজি দণ্ডবত প্রণাম। নিয়ে বসালাম। আমার ওই বাড়ির ভিতরে একটা ছোট্ট মন্দির আছে জানেন, সেই মন্দিরে বসিয়ে বারান্দায় বসিয়ে বলে উঠলাম, বাবাজি আপনি চাল নেবেন না কেন? তোরা গৃহী, তোদের ঘরের চাল আমাদের চলে না। কেন বাবা, আপনি কি খান? আমি নিরামিষ খাই। যেই বলেছে নিরামিষ খাই, আমি বলে উঠলাম, বাবা নিরামিষ কি? এই জগতে নিরামিষ কি কি জিনিস? মানে কেন? দুগ্ধ, ঘৃত, ছানা,
শাক সবজি এগুলি হলো নিরামিষ। আমি বলে বললাম বাবা দুগ্ধ দুধ, দুধ যে নিরামিষ বলছেন, মালটা বেরোয় কোনটা দিয়ে? কি গো মা, রক্ত মাংসে তৈরি গরুর যে বাঁট স্তন, তার মধ্য দিয়ে যে মাল বেরোয় সে মালটা কি করে নিরামিষ হয়? বাবাজির দেখি চোখ দুটো আস্তে আস্তে লাল হয়ে যাচ্ছে। বলে উঠলাম শাকসবজি, আরে শাকসবজি ধরে এই পৃথিবীতে তৈরি হয়, মাটিতে তৈরি হয়। মাটিটাকে কি বলে? ধরিত্রী মা, চির নবযৌবনা, চির যৌবনা এই ধরিত্রী মা, তিনি তো নারী। নারীর বুক থেকে যে সবজিগুলো তৈরি হচ্ছে সেটা নিরামিষ হয় কি করে? বলে উঠলে আরে তোর নাম কি? আমাকে আমি তোর বলে উঠলাম অধমের নাম শ্যামল সরকার। ও শিডিউল কাস্ট না? চিন্তা করেন, ধাক্কা মারলো, ফের ধাক্কা মেরেছে, মানে আমরা ছোট যাই। আমি বললাম হ্যাঁ আমি শিডিউল কাস্ট। বাবাজি আপনাদের তো কোনো জাত নাই? বলে না আমরা বৈষ্ণব। আর ও বৈষ্ণব, বাহ। তাহলে নিরামিষ কি কি আপনি তখন আমাকে বলে উঠলে তুই কি করি? আমি তখন বলে উঠলাম আমি কীর্তন করি, আর সৌভাগ্যের ফলে একটা চাকরি পেয়েছি, চাকরি করি। ও তুই কীর্তন করিস? আচ্ছা তুই বলতো শ্যামল এ জগতে নিরামিষ কি? তখন আমি বলে উঠলাম বাবাজি অপরাধ নেবেন না, এ জগতে যত আপনি যে কটা বললেন এগুলোকে নিরামিষ বলে না, এগুলোকে সাত্বিক আহার বলে, সাত্বিক বস্তু। আর বিভিন্ন বই গ্রন্থ পড়ে আমার যেটুকু অনুভূতির মধ্যে এসেছে সেটাই আপনার চরণে নিবেদন করছি। এই জগতে নিরামিষ যদি কিছু থাকতে হয় আপনারাও লক্ষ্য করুন, এ জগতে নিরামিষ যদি থাকতে হয় একমাত্র শ্রী শ্রী হরিনাম ছাড়া আর কিছুই নেই। নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। নামে বুক ভরে অভাব মিটা, আমাদের নামে বুক ভরে নিতাই গৌর ওরে রায় রে, হরি রামে রোগে ভরে যায়, ওগে ভরে যায়। আর নামে বুক ভরে যায় অভাব মিটা, আমাদের নামে বুক ভরে যায়। স্বভাবে জাগায় মন সুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ 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 বল মুখে। হরিবল 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 হরিবল। জানেন মা, তখন সাধুগুরু বৈষ্ণবদের পিছনে একটু লাগতাম, এখন আর আমার লাগার শোভা পায় না, মন চায় না। জানি না কথাটা ঠিক বলেছি কিনা, তবে আমার গুরুদেবকেও জিজ্ঞাসা করেছি, তিনিও বলেছেন হ্যাঁ শ্যামল কথাটা ঠিক, একমাত্র হরিনাম ছাড়া এই জগতে নিরামিষ বলে আর কিছুই নাই।
জয় রাধা জয় রাধা। পদ্মাবতী মা আমার ডাক এমন স্তরে পৌঁছে গেছে, গোলকপতি ভগবান শ্রীকৃষ্ণের আসনখানা ধত্তার করে কেঁপে উঠেছে। তাই গোলক বৃন্দাবন হতে ডাক দিলেন কাকে? ওদিকে পদ্মা মা আমার তুলসী তলায় অজ্ঞান হয়ে পড়ে আছে, আর ভগবান শ্রীকৃষ্ণ ডাক দিলেন বৃন্দা দেবীকে, বৃন্দে। বৃন্দাবতী মা অর্থাৎ তুলসী মা ছুটতে ছুটতে গিয়ে চরণে পড়ে, প্রভু আমায় কেন ডাকলেন? হ্যাঁ রা, তুই কি অন্ধ হয়ে গেছিস? তুই কি কানা হয়ে গেছিস? কেন? সে দেখ সেই মর্তধামে এক অভাগিনী তোর নাম করে করে কেঁদে কেঁদে সে মৃত্যু পথে যাত্রী। তার কাছে একবার যা না, তার মনোবাঞ্ছা পূর্ণ। প্রভু গো, জগতে যত নারী আছে তাদের চাওয়া একরকম, আর ওই মেয়েটার চাওয়া যে সম্পূর্ণ অন্যরকম। কেন? ওই মেয়েটা কি চায়? ওই মেয়েটা চায় ওর স্বামী যেন কৃষ্ণ বলে, ওর স্বামী যেন হরি বলে। তা যা গিয়ে কথাটা বলে না, ওর স্বামী যে ভয়ঙ্কর, ওকে কি করে আমি হরি বল বলাম? হরি বল হরি বল হরি বল। ভগবান তখন বলে উঠলে, যা গিয়ে বলবি, বলে আসবি ছলে বলে কলে কৌশলে। ও যদি ওর স্বামীকে কোনো ভাগবত বাসরে কিংবা কোনো হরিবাসরে পাঠাতে পারে, হরি বল হরি বল হরি বল, ওর স্বামী হরি কথা বলবে, কৃষ্ণ কথা বলবে, বলবেই বলবে। যেই তীর বেগে ছুটেছে, ছুটতে ছুটতে গিয়ে তুলসী জয় রাধে পদ্মাবতীর শিয়র দেশে বসে মাথার কাছে বসে মাথাটা কোলের উপরে তুলে নিয়েছে। জয় রাধে, এই জায়গাটা একটু মন দিয়ে শুনবে। মাথাটা কোলের উপরে তুলে নিয়ে গো মা, স্বপ্ন যোগে দেওয়া নয়, সামনাসামনি না, স্বপ্ন যোগে। পদ্মা, এ পদ্মা, কে কে তুমি? পদ্মা রে, আমি তোর মা, আমি বৃন্দা দেবী। মা, মাগো, আশাই সব কাল হতো তোমার চরণে জল না দিয়ে আমি জল গ্রহণ করিনি। এ আমার কি শেষ প্রাপ্তি হলো, শেষ পরিণতি হলো? বলো না মা, আমার স্বামী কি কৃষ্ণ কথা বলবে না, হরি কথা বলবে না? বলে হ্যাঁ বলবো, ওই জন্যই তো আমি এসেছি। ছলে বলে কলে কৌশল যেন তেন প্রকারে তোর স্বামীকে কোনো ভাগবত বাসর কিংবা হরিবাসরে যদি পাঠাতে পারিস, তোর স্বামী কৃষ্ণ কথা বলবে বলবে বলবি। বলাও না, স্বপ্নযোগ কেটে গেছে। চেতনা প্রাপ্ত হয়ে পাগলিনী হয়ে ছুটতে ছুটতে সদর দুয়ার পর্যন্ত গেছে। মাগো, কি করে আমার স্বামীকে আমি পাঠাবো বলতে পারো? তুমি তো বলে চলে গেলে, কিন্তু কেমন করে পাঠাবো? তবু আশায় বুক বেঁধে নূতন করে প্রস্তুতি নিয়েছে। ওমা প্রতিদিন একরকম রান্না করে, স্বামী প্রতিদিন সন্ধ্যার পরে খাওয়া দাওয়া সেরে ডাকাতি করতে চলে যায়। আজ কিন্তু পদ্মা কি করেছে জানেন? 5-7 রকম ব্যঞ্জন অর্থাৎ তরকারি রান্না করেছে, ভাত রান্না করেছে, করে সন্ধ্যার প্রদীপটা তুলসী তলায় রেখে এসে আসন করে দিয়ে স্বামীকে বলে উঠলেন, স্বামী গো বসো, এবার আমি প্রসাদ দেব, অন্ন দেব। মাধব বসেছে, ভাতের থালা ধরে দিয়ে এক এক করে যখন তরকারিগুলো সাজিয়ে দিয়েছে, মাধব অবাক বিস্ময়ে তাকিয়ে আছে। এ কি আজকে এত ব্যঞ্জন কেন, এত তরকারি কেন? একটা করে তরকারি আঙুল ডোবায় যেন অমৃত শোষণ, আবার একটা অমৃত শোষণ। মনে মনে চিন্তা করছে, হ্যারে পদ্মা, 14 বছর বয়সে এমন রন্ধন তুই কেমন করে শিখলি? খাচ্ছে, তৃপ্তি করে খাচ্ছে, খেতে 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 একেবারে উদর পূর্ণ করে খেয়ে যেন আর প্রাণ চাইছে না ডাকাতি করতে যেতে।
খাওয়া দাওয়া শেষ করে হাত মুখ ধুয়ে যেই লাঠিটা নিয়ে ডাকাতি করতে যাবে বলে সদর দুয়ারে পৌঁছে গেছে, পদ্মা তখন চোখে তো চমকের নাই চমকে উঠে, এই যে আমার বলা হলো না, তীর বেগে ছুটতে ছুটতে গিয়ে বাহুয়া গুলিয়ে দাঁড়িয়েছে, স্বামী তোমায় আমি যেতে দেব না। ওরে আমারও কি যেতে মন চাইছে, কিন্তু ঘরে যে কিচ্ছু নেই, ডাকাতি করতে আমার যেতেই হবে। ছেড়ে দে না, আমি তোমায় এদিকে যেতে দেব না, তবে যেতে দেব এই দিকে নয় এই দিকে। তাহলে হারা ওদিকে কি আছে জানো স্বামী? ওই দিকে না দক্ষিণ পাড়ায় জয় রাধা, তার আগের দিন সকালবেলা প্রতিবেশীদের কাছে শুনেছে যে দক্ষিণ পাড়ায় মোড়ল বাবুদের বাড়িতে ভাগবত পাঠ হচ্ছে। এই সংবাদটা শুনে পদ্মা মা বলে উঠলেন, স্বামী গো, দক্ষিণ পাড়ায় মোড়ল বাবুদের বাড়িতে আজ কয়েকদিন ধরে ভাগবত পাঠ হচ্ছে, কত নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা সবাই ভাগবত শুনতে যাচ্ছে, একটাবার তুমি ভাগবত বাসরে যাও না। যেই যেন তেলে বেগুনে জ্বলে উঠেছে, আব্রহ্মস্তম্ভ ভেদ করে ওঙ্কারে বলে উঠলে, হ্যাঁ রে, ভাগবত হরিনাম শোনে সব কুড়ে আতুড় খঞ্জর, যার গায়ে পূর্ণ যৌবন সে যাবে ভাগবত শুনতে, সরে যা। পথ আগলে দাঁড়িয়ে আছে ছোট্ট 14 বছরের মেয়ে ছেলেটাকে শোলার মতো চাগিয়ে তুলে ছুঁড়ে ফেলে দিয়ে লাঠিটা কাঁধে করে নিয়ে ডাকাতি করতে চলে গেল। পদ্মাবতী মা মারা ঝর্ণা এনে কাঁদতে কাঁদতে তুলসী তলায় পড়ে আবার কাঁদছে, এমন উচ্চ ঈশ্বরে কাঁদছে, আধ ঘন্টা না কাঁদতে কাঁদতে জ্ঞান হারা হয়ে গেছে। কেন গো? একটা সামান্য পথ পেয়েছিল তাও চলে গেল। যেই অজ্ঞান হয়ে গেছে, বৃন্দাবতী মা আমার আবার ছুটে এসে মাথাটা কোলের উপরে তুলে নিয়ে বলে উঠলে, হ্যাঁ রে মেয়ে ছেলে মূর্খ বলে তুই এত বোকা কেন মা? ওরে চোরা শোনে কি কোনোদিন ধর্মের কাহিনী? ও যে চোর, ও তো ডাকাত, ও ধর্মের কথা শুনবে কেমন করে? কি করবো মা বলো না, কি করবো? লোভ দেখাবি, লোভে দেখাবে, লোভ দেখাবি, লোভে দেখাবে, অনেক সোনার লোভ দেখাবি, অনেক সোনারে লোভে দেখাবে, অনেক সোনার লোভ দেখাবি, অনেক সোনারে লোভে দেখাবে, লোভ দেখাবি, লোভে দেখাবে। লোভ পপস্য কারণম বলি স্বপ্নযোগ কেটে গেছে। মা আমার মনে মনে ভাবছেন লোভ পপস্য কারণম, লোভ হলো পাপের প্রথম সোপান। তবু মনে মনে ভাবছে লোভ আমি দেখাবো, তাতে করে যদি আমাকে নরকে যেতে হয় তবু আমি নরকে যাব, কিন্তু আমার স্বামীকে আমি ভাগবত বসরে পাঠাবোই পাঠাবো। ও মা, পরের দিন সারাদিন স্বামী স্ত্রীতে কথা নাই। কেন বলুন তো? কেন? ওই যে আগের দিন সন্ধ্যেবেলা চাগিয়ে তুলে নিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছে, তবু গায়ে হাত দেয়। ওই যে ঠোকাটুকি হয়েছে না, স্ত্রী ভাবছে আমি স্বামীর সঙ্গে কথা বলবো না, আগে কথা বললে তবে আমি বলবো। আর মাধব মনে মনে ভাবছে আমি কি তোকে মারতে চেয়েছিলাম, ফেলে দিতে চেয়েছিলাম? তুই জোর করে আমার পথ আগলা বলে তো আমি ফেললাম। তুই যতক্ষণ আমার সঙ্গে কথা বলবে আমিও বলবো। কেউ কারোর সাথে কথা নাই। আজকের আর 5-7টা তরকারি রান্না করেন, এক তরকারি আর ভাত। সন্ধ্যার পরে আসন করে দিয়ে স্বামী বসলে তবে তো, কেউ খেতে বসলে তবে তো ভাতের থালা দিতে হয়। কি গো মা? আরে বাবা একটু মাথা নাড়বেন, আমি যদি ভুল বলি একটু শুধরে দেবেন না। কেউ খেতে বসলে তবে ভাতের থালা দিতে হয়, তাই তো? কিন্তু আজকে পদ্মাবতী কি করেছে? আসন করে ভাতের থালা আসনের সামনে দিয়ে অনিচ্ছা সত্ত্বে বলে উঠল খেয়ে নাও। মানে ভাবটা এমন, খাস খাস না খাস না খা, খেয়ে নাও। মাধব অনিচ্ছা সত্ত্বে গিয়ে বসেছে, এক গ্লাস বদনে তুলেছে। পদ্মাবতী সামনে নাই, পিছনে গিয়ে দাঁড়িয়ে আছে। মাধব ভিতরে ভিতরে টুকরে টুকরে কাঁদছে, পদ্মা রে
স্ত্রী যদি না সামনে বসে থাকে কোনো পুরুষের যে খাওয়া হয় না। মায়েদের কাছে আমি পায়ে ধরে একটা কথা বলে যাই গো মা, শরীর যতই খারাপ হোক, যতই হাতে কাজ থাক, বাবা যখন খেতে বসবে, দিতে পারুন বা না পারুন, অন্য যদি কেউ দেয় অন্তত স্বামীর সামনে গিয়ে একটু বসে থাকবে। কারণ খাওয়ার সময় ভোজনকালে জননী ওমা, প্রতিটা নারী হলো স্বামীর কাছে ভোজনকালে জননী। তাই যখন সেবায় বসবে তখন জগদ্ধাত্রী রূপে স্বামীর সামনে একান্ত বসা উচিত। এই জগতে যাদের স্ত্রী না, আমার মন বলছে এখানে তেমন ভাগ্যহীন কেউ আছে বলে আমার মনে হয় না। যদি কেউ থাকে, যাদের স্ত্রী নাই, তাদের মতো দুঃখের দুঃখী এ জগতে তো কেউ নাই গো, কেউ। মাধব তুলার বদলে তুলেছে, মনে মনে চিন্তা করছে আয়নার পর্দা আমার সামনে আয়না। তৃতীয় গ্রাস তুলে অভিমান দুঃখে ক্ষোভে হাত ঝাড়া মেরে উঠে গেল। উঠে গিয়ে হাত মুখ ধুয়ে সেই সঙ্গের সঙ্গী লাঠিটাকে কাঁধে করে নিয়ে যেই সদরে পৌঁছে গেছে, শোবার ঘরের দরজায় দাঁড়িয়ে আছে পদ্মাবতী মা। দেখলে মনে হয় না যে 14 বছরের মেয়ে ছেলে, এমন ভাব নিয়েছে, ভাবটা যেন 64 বছরের নারী দাঁড়িয়ে সদরে পা দিয়েছে। পিছন থেকে ডাক, স্বামী বারেক দাঁড়াও। যেই বলেছে স্বামী বারেক দাঁড়াও, পিছনে ফিরে আপমস্তম্ভ ভেদ করা অহংকারে বলে উঠলে, আবার তুই আজকে দিলি পিছনে বাধা। আজকে যদি আমার ভালো রোজগার না হয়, ভালো ডাকাতি যদি না করতে পারি, ফিরে এসে তোকে মারতে মারতে আমি প্রাণেই শেষ করে দেব। যেই রোজগারের কথা বলেছে, পদ্মাবতী মা আমার ছুটতে ছুটতে গিয়ে হাত দুটো ধরেছে, স্বামী গো কেমন রোজগার করো? একদিনের বই তো দুদিন চলে না, বলো না। এক বেলার বই কি দুবেলা তুমি এমন রোজগার করো আমাদের সংসার চলে? জমার ঘরে এতটুকু কি জমা করতে পেরেছো? যেই বলেছে জমার ঘরে এতটুকু জমা করতে কি পেরেছো, ঠিক যতটা চটে ছিল মাধব, ততটা নরম হয়ে গিয়ে পদ্মাবতীর হাত দুটো ধরে বলে উঠলে, পদ্মা রে, জমার ঘরে যে আমি জমা করতে পারিনি রে। ওরে পদ্মা, যেদিন ডাকাতি করতে পারি না, মনের মাঝে একাকি বসে বসে কাঁদি, ওগো ভগবান। তোমাকে কোনোদিন তো ডাকিনি, কেমন করে ডাকতে হয় তাও জানি না, বলো না আমি জমার ঘরে একটু জমাবো। কোন জমানো গো বাবা, কোন জমানো? কোন জমানো? পরপারে যাওয়ার যে পাত্র, সেই জমানোর কথাই বলছি। যেই বলেছে আমি জমাতে পারিনি, আমি হেরে গেছি, তখন পদ্মাবতী বলে উঠলেন, স্বামীগণ, অনেক সন্ধানীর কথা শুনে তুমি আজ পর্যন্ত ডাকাতি করেছো। সন্ধানী মানে কি গো? গোয়েন্দা। অনেক সন্ধানীর কথা শুনে তুমি ডাকাতি করেছো, একবার আমার কথা শুনে তুমি ডাকাতি করবে? বলে কোথায় রে? ও গো স্বামী, ও গো স্বামী, দক্ষিণে পাড়ায় মোড়ল বাবুদের বাড়িতে ভাগবত পাঠ হচ্ছে। কত ধনীর ঘরের গৃহিণীরা, কত ধনীর ঘরের বধূমাতারা, কত ধনীর ঘরের দুলালিয়ারা সারা অঙ্গে কত দামি দামি গহনা পরে ওই ভাগবত বাসরে ভাগবত শুনতে গেছে। তুমি যদি ঠিক জেনে, ঠিক শুনে, ঠিক যদি উপলব্ধি করি,
ওই সোনায় গিয়ে হাত দিতে পারো না? আমার মন বলছে আমাদের চিরদিনের চির অভাব চিরতরে মিটে যাবে। যেই এই কথা বলা, মাধব তো লাফিয়ে উঠেছে। হ্যাঁ রে, দুটো দিন আগে বলিসনি কেন? হ্যাঁ, দুটো দিন আগে বললে আমি তোকে ধনী করে দিতাম। ওরে তাড়াতাড়ি গোটা 3-4 বস্তার ব্যবস্থা কর। আমি যাব, 3-4 বস্তা ভর্তি করে নিয়ে এসে তো পায়ের তলায় আমি ঢেলে দেব। কি করেছে গো মা? নিজেদের ঘরে তো বস্তা নেই, প্রতিবেশীদের একটা বাড়ি থেকে গোটা 3 ধানের বস্তা চেয়ে নিয়ে এসে বলে উঠলে, ঠিক আছে এই বস্তাগুলো তুমি নিয়ে যাও। বস্তাগুলো ভাঁজ করেছে, করে মাথায় করে নিয়েছে, করে পদ্মা তাহলে আসি, যাও মাধব হেলে দুলে চলেছে, মাধব হেলে দুলে চলেছে, এত ধনে ধনী হবে চলেছে চির ধনে ধনী হবে, হেলে দুলে যাচ্ছে চিরধনে ধনী হবে। ও বাবা, মাধব তো কোনোদিন ভাগবত বাসরে যায়নি, হরিনাম তলা হয়ে যায়। গিয়ে দেখে মোড়ল বাবুদের বাড়ির সামনে যে খামার বাড়ি, একটা উচ্চ আসন করা, সেই আসনে একটা বৃদ্ধ ব্রাহ্মণ কি একটা গ্রন্থ বই পাঠ করছে, আর সামনে কয়েক হাজার নারী পুরুষ বসে আছে শুনছে। এই আপনারা যেমন বসে আছেন, তখনকার দিনে এরকম নিয়ম ছিল, একদিকে নারী একদিকে পুরুষ, মাঝখান থেকে একটা বর্ডার দড়ি টাঙ্গা, আর পিছনে দেখবেন এখন আমি গাইছি আমরা কম টাকার দল, ছোট দল, ভক্ত শ্রোতা কম, এরপরে বড় দল আসবে। গোপাল কৃষ্ণ পাল, পশ্চিম মেদিনীপুরে বাড়ি, খুব বড় গাইয়ে, তিনি আসবেন। তারপরে চৈতালি চট্টরাজ আছেন শুনলাম, তিনিও খুব বড় দল, মানে অনেক টাকার দল। তখন দেখবেন এখানে জায়গা দেওয়া যায়, এমনকি পিছনেও কিছু ভক্ত দেখবেন সারিবদ্ধভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে গান শুনে। কি বাবা ঠিক বলছি তো? হ্যাঁ, ওই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে, আর মাধব দেখছে যে কোথায় মাল বেশি। আমার সে তো মেয়েদের কাছ থেকে ডাকাতি করবে, মাধব দাঁড়িয়েছে কোথায় গো? মেয়েদের দিকে তো, পুরুষদের দিকে দাঁড়িয়েছে, কারণ মেয়েদের দিকে পিছনে দাঁড়ালে পিছনটা দেখতে পাবে, কার কত কি পরা আছে, হাতে কানে গলায়, সে তো দেখতে পাবে না। তাই বেটা ছেলেদের পুরুষদের দিকে তাকিয়ে মাল কোথায় বেশি, যেখানে বেশি সেখানে গিয়ে লাফিয়ে পড়বো, 3টে বস্তা ভর্তি করবো, নিয়ে চলে যাবো। কিন্তু নিয়তির এমন খেলা, বিধির এমন বিধান। সেদিন পাঠক ঠাকুর ভাগবতের এক বিশেষ জায়গায় পাঠ করা শুরু করলেন। কোথায় গো? মধুর বৃন্দাবন, মধুর
নন্দনানী তাদের একমাত্র সন্তানের নাম তার কৃষ্ণ। কৃষ্ণ জয় রাধে। যেই কৃষ্ণ বলা মাধবের ভিতরটা যেন উদাস হয়ে গেছে। হায়রে জগৎ, অনেক ধরনের নাম শুনেছি, কিন্তু একই না, যে নাম শুনলে মন প্রাণ পাগল হয়ে যায়। কৃষ্ণ বলার সাথে সাথে ভিতরটা যেন গোলে জল হয়ে গেছে, উৎকর্ণ হয়ে শুনছে। ওই কৃষ্ণ ছেলেটা প্রতিদিন গোষ্ঠ গোচারণে যায়। 12 জন রাখাল, দ্বাদশটা রাখাল। নন্দরানী সকালবেলা কৃষ্ণকে নিজের কোলে বসিয়ে ক্ষীর ছাড় নমনি দধি দুগ্ধ ঘৃত ছানা সেবা করে। সেবা করিয়ে সেদিন করিয়ে আজ কৃষ্ণকে সাজাচ্ছে। গোষ্ঠ গোচারণে যাবে তো, তাই গোপালকে সাজাচ্ছে। কেমন করে গো? ও বাবা, কেমন করে সাজাচ্ছে? পদকর্তা কলম দিলেন, পাঠক ঠাকুর তখন বলছে, আরে ছিঁড়েছে খিচুড়া শোভে চড়া থেকে বাবা ময়ূর মুকুট রে, ময়ূর মুকুট গলে বন বহন পাশে রে সাজাইলো সাজাইলো যশোমতী মায়া